আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শান্ত বায়োলজি থেকে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় দন্ত সংগীত শেষ হয়েছে, তাই না? এটা লিখলা তো যে দন্ত সংগীত কাকে বলে, এটা দিনাজপুর 22 আর হলো দন্ত সংগীতটি লিখো, এটা হলো লেখা খবর 23। এবার দেখো যে পাকস্থলীতে খাদ্য পরিপাক, এখানে কিছু এমসিকিউ আছে। যেমন হচ্ছে যে নিচের লাইনটা মনে রাখলেই হবে, সেটা হলো যে প্রাপ্তবয়স্কতে আর কি একটা ধারণ ক্ষমতা কত, 1.5 থেকে 2 লিটার, এই অংশটা মনে রাখবো আর কি, শুধু প্রাপ্তবয়স্কের এটা। আর পাকস্থলীর এখানে 5টা অংশ দেখানো হয়েছে, তাই না? একটা হলো কার্ডিয়া, একটা হলো যে ভান্ডাস। তো কার্ডিয়া এটার নাম দিয়েছে, কেন দিয়েছে? এটার নাম দিয়েছে কার্ডিয়া। হৃৎপিণ্ডের ওখানে, হ্যাঁ, হৃৎপিণ্ডের নিচের দিকে যে অংশটা সেটার কাছাকাছি এটা থাকে, সেটার নাম কার্ডিয়া। এটা তো আগেই বলছি। ভান্ডাস মানে গম্বুজ, ভান্ডাস মানে গম্বুজ বা উঁচু অংশ, এরকম কিছু বোঝায়। আর তারপরে এটা হলো পাইলোরাস, পাইলোরাস 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 মানে কি বলেছিলাম? দারোয়ান। পাইলোরাস মানে হলো দারোয়ান। আর এন্ট্রাম, আর এটা বড় বাঘ, আর এটা হলো ছোট বাঘ। বাঘ মানে কি বেশি বড় বাঘ নিয়েছে, আর এটা ছোট বাঘ, ভিতরের দিকেরটা কি ছোট বাঘ, গোটাটা হলো দেহ। এখন এন্ট্রামের বাংলা অর্থ আসলে চেম্বার বা গহ্বর বোঝায়। এন্ট্রামের বাংলা অর্থ চেম্বার বা গহ্বর বা চেম্বার। এন্ট্রামের বাংলা অর্থ গহ্বর বা চেম্বার। পাইলোরাস মানে দারোয়ান। কেন দারোয়ান বলেছিলাম? যে কারণ হলো যে এই জায়গাটাতে বলয় আকৃতির মাংস বেশি আছে, বলয় আকৃতির মানে বৃত্তের মতো মাংস বেশি আছে। মাংস বেশিগুলাই কখনো কখনো সংকুচিত হয়, কখনো প্রসারিত হয়। সংকুচিত হয়ে এটাকে মানে কি করে, বন্ধ করে দেয়, প্রসারিত হয়ে খুলে দেয়। তো এই পেশিটা, পেশি নিজেই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে খোলা বন্ধের কাজটা করে। তো এই জন্য এটার নাম স্প্রিংটার বলা হয়, পাইলোরিক স্প্রিংটার। স্প্রিংটার মানে কি স্প্রিং এর মতো কাজ করে, সংকোচন প্রসারণ হয়, তো তাই এর নাম স্প্রিংটার। ভালভ আর পাইলোরাসের মধ্যে পার্থক্য আছে, তাই না? যে হ্যাঁ, কপাটিকে মানে দরজা, ভালভ মানে দরজা সরাসরি, হ্যাঁ, এটা সংকোচন প্রসারণ না, দরজা খুলবে বন্ধ হবে। আর এখানে সংকোচন প্রসারণ হয়, এজন্য এর নাম পাইলোরিক স্প্রিংটার, স্প্রিং এর মতো, এজন্য এরকম নাম হচ্ছে। এন্ট্রাম মানে তো জানলাই যে গহ্বর বা চেম্বার বোঝায়। মিডিলের অংশকে, গোটা অংশটাকে দেহ বলা হচ্ছে। তাহলে এই পাইলোরিক স্প্রিংটার কিন্তু উপরেও আছে, নিচেও আছে। উপরেও কিন্তু পাইলোরিক স্প্রিংটার, নিচেও পাইলোরিক স্প্রিংটার। একটা চিহ্নিত করতে আর একটা চিহ্নিত করেনি। তাহলে এখান থেকে কোনো কোশ্চেন হয় না। এখানে সরাসরি আমরা চলে আসি যান্ত্রিক পরিপাকের এই জায়গাটা। যান্ত্রিক পরিপাকের কিছু জায়গা একটু বোঝার আছে, এই জন্য আমি এটা একটু লাইন বাই লাইন পড়াবো। যে যান্ত্রিক পরিপাকের বলা হচ্ছে মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালীপথে পাকস্থলীতে এসে কয় ঘন্টা স্থায়ী অবস্থান করে? 4 থেকে 9 ঘন্টা, তবে কোনো কোনো বই 4 থেকে 6 ঘন্টাও বলা আছে। তো এই জন্য একটু ওটাও লিখে রাখতে হবে পাশাপাশি, 4 থেকে 6ও আছে। হ্যাঁ, পরীক্ষার জন্য ওটা আসে আর কি। তরল খাদ্য 15 থেকে 30 মিনিটের মধ্যে পাকস্থলী খালি করে ক্ষুদ্রান্তে এসে পৌঁছে, পাকস্থলী থেকে নিচের দিকে নেমে আসে। আচ্ছা, এরপরে বলছে এই সময় প্যারাইটাল মানে ওয়াল বা দেওয়াল, প্যারাইটাল মানে ওয়াল বা দেওয়াল, পাকস্থলীর দেওয়াল বা ওয়াল, এই যে এরকম দেওয়াল, হ্যাঁ এরকম দেওয়াল। তাহলে পাকস্থলীর দেওয়াল বা ওয়াল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়ে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড এই কাজটাই করে, তাই না? এই জায়গাটা 3 নম্বর, এই জায়গাটা তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, এটা একটু দেখো। মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। পেশি স্তর বিভিন্ন দিকমুখী হয়, পাকস্থলী প্রাচীর নানা দিকে সঞ্চালিত হয় হয়ে, যেমন মোচক দেয়, সংকুচিত হয়, চাপা হয়। মুখ গহ্বর থেকে আসা অর্ধচূর্ণ খাদ্যকে পিষে পেস্টে পরিণত করে। আচ্ছা, বিষয়টা একটু খেয়াল করো।
যে এই যে পাকস্থলী আছে না, এই পাকস্থলীতে 3 রকমের পেশি 3 দিক করে আছে। একটা আছে মনে করো বলয় আকৃতি, বলয়ের মতো, বলয় মানে বুঝতে এরকম গোল গোল হয়ে আছে, হ্যাঁ এরকম গোল গোল হয়ে আছে। আর একটা কিভাবে আছে লম্বালম্বি, হ্যাঁ এরকম লম্বালম্বি ভাবে আছে, এরকম লম্বালম্বি ভাবে আছে। আর একটা আছে এরকম বাঁক নিয়ে নিয়ে, এরকম বাঁক নিয়ে নিয়ে, কিছু এদিকে আছে কিছু আবার এদিকে আছে। তাহলে 3 রকমের হলো না, একটা কি হলো বলয় মানে বৃত্তাকার, একটা কি লম্বা, আর একটা কি বাঁক নিয়ে বেঁকা বেঁকা করে অবলিক, অবলিক বলা হয় যেটাকে। আচ্ছা এবার একটু খেয়াল করো তো, তাহলে কি হবে, ধরো এই কলমটা আমার পাকস্থলী, তো যেটা লম্বা লম্বা পেশি আছে সে যখন সংকুচিত হবে তখন গোটা পাকস্থলী সংকুচিত হয়ে যাবে না, খাবার টাবার সব চাপা পড়বে না। আর যেটা বৃত্তাকার বলয় আকৃতি সে যখন সংকুচিত হবে তখন কি এরকম হবে না, এরকম হবে কিনা, হবে না। আচ্ছা আর যেটা বাঁক নিয়ে আছে, একটা মনে করো এদিক বাঁক, একটা আবার মানে অন্যদিকে বাঁক, এদিক বাঁক। তো এই বাঁক ভিন্ন দিকে হওয়ার কারণে কি হয়, ওই বাঁক বরাবর যখন সংকোচন হয় তখন কিন্তু একটু দুমড়ে যাবে না, জিনিসটা একটু বাঁক হওয়ার কারণে কি হবে একটু দুমড়ে যাবে। তাহলে আমি জিনিসটাকে এরকম করলাম, তারপরে হচ্ছে আমি এরকম করলাম, আবার আমি মুচড়ালাম, মুচড়ানো মানে কিরকম মুচড়াই ফেললাম। সংকোচন যখন একটা হলো এই বরাবর মনে করো একটা আছে, এই বরাবর একবার হবে, তারপর আবার কি হবে এই বরাবর একবার হবে, মানে এই বরাবর একবার আসবে আবার এই বরাবর একবার আসবে। এই আসার সময় কিন্তু একটু দুমড়ে যাবে, পেশিটা এমন ভাবে আছে যে পাকস্থলী যখন একটু দুমড়ে যায়, একটু চিপায়, যেমন গামছা চিপি না আমরা, এরকম চিপার মতো হয়ে যাবে। তখন দুই দিকে পেশি বাঁকা ভাবে বা অবলিক ভাবে থাকা যাবে। তো সেই এইভাবে কেন আসে, যাতে করে আমরা তো মুখ দিয়ে খাবার যখন চিবাই তখন কিন্তু সব হাতে আমরা কিন্তু কামড় দিই না, অনেক ভাতি আছে আমরা গিলে ফেলি, সব ভাতে কি আমরা চিপা করি করি না, কিন্তু আমরা খেয়াল করি না। তাই প্রত্যেকটা ভাতি যে ইয়ে হয় তা কিন্তু না, অনেক শক্ত শক্ত খাবারই থাকে। পাকস্থলীতে যে ওরকম এরকম এরকম দুমড়ানো এইসব কারণে পাকস্থলীর মধ্যে আবার বাকিটা পেস্ট হয়ে যায়। ওই যে যেমন আমরা পেস্ট করি, বা এটাকে বলা হয় পাক মন্ড বা কাইম বলা হয়, ঠিক আছে, পেস্ট বা কাইম। একবারে আটা যেমন যে পানি দিয়ে ইয়ে করার পর যেমন হয়ে যায় ওরকম ধরনের হয়ে যায়, ওর মধ্যে আর কোনো শক্ত খাবার থাকে না, সব মিহিন হয়ে যায়, এটাই হলো পেস্ট, মিহিন হয়ে যায়। তো সেই কথাটাই এখানে বলছে। এরপরে বলছে এই সময় গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়ে পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন স্যুপের মতো মিশ্রণে পরিণত হয়, ঘন স্যুপের মতো হয়ে যায়, পানি টানি সহ মিশে। তো তাই গ্যাস্ট্রিক জুস মানে কি, আসলে গ্যাস্ট্রো মানে তো পাকস্থলী বোঝায়, হ্যাঁ গ্যাস্টার মানে গ্রিক শব্দ, গ্যাস্ট্রো বা গ্যাস্টার গ্রিক শব্দ, গ্রিক শব্দ গ্যাস্ট্রো আর গ্যাস্টার, এই যে গ্যাস্টার, গ্যাস্টার মানে হলো পাকস্থলী বা পেট, পাকস্থলী বা পেট। তাহলে পেটের যে মধ্যে যে জুসগুলা হয় মানে পানির মতো শরবতের মতো যে জিনিসগুলো অনেক কিছু মিশে থাকে, তো তাই জুস বলা হচ্ছে, তার নাম তো গ্যাস্ট্রিক জুসই হবে, তাই না? যেহেতু পাকস্থলী বা পেটের জুস ক্ষরিত হয়ে পাকস্থলী যান্ত্রিক চাপে ওই যে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে যায়, খাদ্যের এই অবস্থা কাইম বা মন্ড, সুপের মতো অবস্থা তৈরি হয়। এর উপর গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত বিভিন্ন এনজাইমের পরিপাক কাজ শুরু হয়ে যায়। এই মন্ডের মধ্যে বিভিন্ন এনজাইম, পাকস্থলীতে যেসব এনজাইম আছে সেই এনজাইমের কাজ শুরু হয় স্যুপ হওয়ার পর। আচ্ছা তাহলে যদি বলে পরীক্ষায় এই অংশ যদি অনেক সময় এইভাবে ছবি আসে, এই পাকস্থলী ধরো এক্স অংশের পরিপাক পদ্ধতি বর্ণনা করো, তাহলে কিন্তু যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক দুটোই দিতে হবে। বুঝা গেল কি? আচ্ছা তাহলে এখন দেখো যে রাসায়নিক পরিপাকের মধ্যে আমরা আসি। রাসায়নিক পরিপাকে কি কি বলছে, পাকস্থলীর প্রাচীর পেশিবহুল হয়, অনেক পেশি দিয়ে গঠিত এবং গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ হয়, অনেক গ্রন্থি আছে। গ্রন্থি বলতে বোঝায় যে এমন কোষ বা কোষগুচ্ছ যারা কোনো রস ক্ষরণ করে, রস ক্ষরণকারী কোষগুচ্ছকে বলা হয় গ্রন্থি। গ্রন্থি কি জিনিস? রস ক্ষরণকারী, যে রস ক্ষরণ করে তাকে গ্রন্থি বলে, যে রস ক্ষরণ করবে তাকেই গ্রন্থি বলা হয়। তো বলছে যে গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি ও 4 ধরনের কোষে গঠিত।
প্রত্যেক ধরনের কোষের ক্ষরণ আলাদা, সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলে, যে আমরা যেটা বললাম। এটা কেন কোনো কোশ্চেন হতে পারে, হ্যাঁ, গ্যাস্ট্রিক জুস কাকে বলে। এখানে পানির পরিমাণই সবথেকে বেশি। এনজাইমের কাজ করতে গেলে পানি অনেক বেশি লাগবে, তাছাড়া এনজাইম কাজ করতে পারবে না। যেমন তুমি যদি মনে করো একটা পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিলা, কিন্তু পানি দিলে না, পানি নাই মনে করো, তাহলে মাছ কি সাঁতার কাটতে পারবে? পারবে না। তাহলে অনেক কাজ করতে গেলে পানি লাগে, এবং এনজাইমের কাজ করতে গেলে পানি অনেক লাগবে, তাছাড়া এনজাইম কাজ করতে পারবে না। কারণ কি, এনজাইমটা মানে স্রোত আকারে যাবে আসবে, এই সমস্ত কার্যগুলো করতে গেলে পানি লাগবে, তাই পানি সবসময় বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এই পানির পরিমাণটা মনে রাখবো। গ্যাস্ট্রিন নামক হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হলো যে এই যে এনজাইমগুলো ক্ষরণ হবে, হ্যাঁ, বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে, সেটার জন্য আমাদের একটা গ্রন্থি যার নাম গ্যাস্ট্রিন গ্রন্থি। এটা হলো হরমোন, এটা হলো এক ধরনের হরমোন। তো আমরা জানি যে এনজাইম কাজ করার আগে হরমোন কাজ করে। হরমোন এনজাইমের কাছে আসলে, যেমন ধরো তুমি যদি খাবার কথা একটু ভাবো, খিদে লাগছে, এই সময় খাবার কথা ভাবলা, খাবার দেখলা, চোখ দিয়ে দেখা মাত্র চোখের যে অপটিক স্নায়ু আছে, এই স্নায়ু ব্রেনে খবর দিবে। ব্রেন থেকে তখন মোটর নামে এক ধরনের নিউরন আছে, আজ্ঞাবাহী নিউরন, সেটার সাথে কানেকশন আছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিতে, গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণকারী গ্রন্থির সাথে কানেকশন আছে। সেখানে নির্দেশ দেবে তুমি গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করো। যে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ হবে, গ্যাস্ট্রিন হরমোন যখন পাকস্থলীর অন্তঃপ্রাচীরে পৌঁছায় যাবে, এনজাইম ক্ষরণকারী গ্রন্থির সাথে টাচ লাগবে, তখন এনজাইম ক্ষরণ হবে। তো এই জন্য এখানে সংক্ষেপে বলছে যে গ্যাস্ট্রিন হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। শর্করা পরিপাক, এটা তো আগেই জানো, পাকস্থলীর দিকে শর্করা বিষয়ে কোনো এনজাইম থাকে না, এখানে কোনো শর্করা হাতে পরিপাক হয় না, যেটা বললাম আর কি। আচ্ছা, এবার দেখো আমিষ পরিপাক। আমিষ পরিপাকের তিনটা জিনিসই মনে রাখতে হবে। তারপর উপরের অংশগুলো আমরা পড়বো লাইন বাই লাইন। যে গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। তো পেপসিনোজেন, জেন মানে তৈরিকারী, পেপসিন তৈরিকারী, এটাকে বলে পেপসিনোজেন। মানে যারা নিষ্ক্রিয় অবস্থায় আছে তাদেরকে আমরা জেন বলবো। নিষ্ক্রিয় অবস্থায় মানে সবসময় যদি অ্যাক্টিভ থাকে তাহলে তো আমাদের পাকস্থলী হজম হয়ে যাবে, তাই না? তাহলে এদেরকে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হয়। যেমন পারমাণবিক বোমাগুলা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় রাখা আছে, যদি ওখানে বোম্বিং করে বাস্ট হয়ে যায় তাহলে ওরা বিস্ফোরণ ঘটাবে না, মানে নিষ্ক্রিয় আছে। হ্যাঁ, তো নিষ্ক্রিয় অবস্থায় থাকার কারণে এদেরকে পেপসিনোজেন বলা হচ্ছে। নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক মানে কি, প্রোটিন বিশ্লেষী, লাইটিক মানে ভেঙে ফেলা বা বিগলন করা, এনজাইম থাকে। নিষ্ক্রিয় এনজাইমটি গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেই তখন এটা পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়ে যায়। অর্থাৎ নিষ্ক্রিয় এনজাইম যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন এটা সক্রিয় হবে, তার আগে সক্রিয় হবে না। তো এখানে একটা কোশ্চেন, যে পাকস্থলীর যে সমস্ত কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হচ্ছে, বলেছিলাম মনে হয়, জি স্যার, তাই না? এটা পাকস্থলী পরিপাক হয়ে যাচ্ছে না, আমি কোশ্চেন করেছি। তুমি বলছিলে, আচ্ছা। পাকস্থলীর যে কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে, সেটা বলো। পাকস্থলীর যে কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে, ওই কোষটা নিজে কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে না? আয়ন হিসেবে থাকে। আচ্ছা, আয়ন হিসেবে থাকে। অর্থাৎ কোষের মধ্যে যখন থাকে তখন কিন্তু এরা এরকম হাইড্রোজেন আর ক্লোরিন এইভাবে থাকে। হ্যাঁ, এই জন্য এই কোষটা ধ্বংস হয় না, বুঝতে পারছো? এখন কিন্তু এই ধরনের কোষের বই নাই, এটা কিন্তু ক্ষয়ের জন্য দিলে দিয়ে আর যেতেই পারে। হ্যাঁ, অবশ্যই দিতে পারে, কেন ঠিক না? এগুলো মনে রাখতে হবে আর কি, এই কারণটা এটাই। নিচে আছে কিন্তু এটা নাই, নিচে শুধু বলা আছে যে মিউকাসের কথা বলা আছে। হ্যাঁ, কিন্তু এটা না। আচ্ছা, তাহলে এখন দেখো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নিষ্ক্রিয় পেপসিনোজেনের সাথে বিক্রিয়া করে তখন ওটা সক্রিয় হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছি। পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজে পেপটাইড, মানে এই এনজাইমের কাজ হলো অম্লীয় মাধ্যমে এরা কাজ করতে পারে, ক্ষারীয় মাধ্যমে কাজ করতে পারে না, সেজন্য অম্লীয় মাধ্যম হাইড্রোক্লোরিক অ্যাসিড অম্লীয় করে দেয়, তখন কাজ করে, তখন প্রোটিওজ ও পেপটনে পরিণত করে। প্রোটিওজ ও পেপটন জিনিসটা কি? প্রোটিওজের বাংলা অর্থ হলো পানিতে দ্রবণীয় ছোট প্রোটিন। প্রোটিওজের বাংলা অর্থ পানিতে দ্রবণীয় ছোট প্রোটিন। প্রোটিওজের বাংলা অর্থ পানিতে দ্রবণীয় ছোট প্রোটিন। আরেকটা দেখো পেপটন, এটা মানে হলো ক্ষুদ্র প্রোটিন।
এই এটা আলাইকুম স্যার পরে স্যার পরে থেকে আসতে দিন ও আচ্ছা এই সবাই কি একটা জি আজকে একলা এখানে বুঝলাম। তার মানে কি আমরা যে খাবারগুলো খাই, হ্যাঁ, সেটা তো অনেক বড় বড় প্রোটিন। আমরা যে খাবারগুলো অনেক বড় বড় প্রোটিন, সেখানে 2-3 হাজার অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত থাকে। তো তাহলে প্রথমে পাকস্থলীর মধ্যে যে কাজটা হয়, বড় বড় প্রোটিনগুলো ভেঙে আগে ছোট ছোট প্রোটিন করা হচ্ছে, ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড করা হচ্ছে না পাকস্থলীর মধ্যে। ক্ষুদ্রান্তে যে ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে, কিন্তু তার আগে তো একটু ছোট করতে হবে, তাই না? তাই তার আগে ছোট হয়, আর তার আগে ছোট হয় কি প্রোটিওস আর পেপটোন, দুইটা ছোট ছোট প্রোটিনে পরিণত হয়ে যায়, ছোট ছোট প্রোটিন হয়, তাদেরকে এই নামে ডাকা হয়। অর্থ কি বললেন? পেপটোন মানে হলো ক্ষুদ্র প্রোটিন, সরাসরি ক্ষুদ্র প্রোটিন। এবার বলছি এছাড়াও পাচক রসের জিলাটিনেস নামক আচ্ছা, জিলাটিন কথাটা আসে ল্যাটিন শব্দ জেলটাস থেকে। জেলটাস মানে কঠিন, কিছুটা কঠিন ধরনের, তবে এরা কিছুটা হালকা জেলির মতো। ল্যাটিন শব্দ জেলটাস, জেলটাস মানে কিছুটা কঠিন হয়, একটু কঠিন, তবে হালকা জেলির মতো। তরল তরল তো অবশ্যই না, হ্যাঁ, হালকা কঠিন, এই জন্য এরকম নাম হয়েছে। নামক এনজাইম জিলেটিন নামক আমিষকে আংশিক পরিপাক করে পেপটোন ও পলিপেপটাইডে পরিণত করে। দেখো এবার কিন্তু পলিপেপটাইড, এটা কিন্তু 100 থেকে কম হয়ে গেলে তখন আর এর নাম প্রোটিন হয় না, তখন এর নাম হয় পলিপেপটাইড। মানে 100টা অ্যামাইনো অ্যাসিডের কম হয়ে গেলে, ধরো যে 30-40টা হয়ে গেছে, হ্যাঁ, এমনকি 99টা পর্যন্ত আমরা এটাকে পলিপেপটাইড বলি। 100টা যখন অ্যামাইনো অ্যাসিড হয়ে যায় তখন এটাকে আমরা বলবো পলিপেপটাইড। 100টার কম হলেই পলিপেপটাইড। বুঝে গেল? একটা রয়েছে না, ছাগের ওখানে সব যেগুলো লেখা সব সেগুলো হবে না, নিয়ে আসো, নাহলে ওই যে আচ্ছা, তাহলে পলিপেপটাইড বুঝতে পারলাম তো। কারণ হচ্ছে দুইটা কলম থাকলে দাও, ও পাইছে। আচ্ছা, দুধের যে প্রোটিন, দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। দুধের যে প্রোটিন সেটাকে বলা হয় কেসিন। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানব শিশুতে রেনিন তৈরি হয় না। গরু ছাগলদের কিন্তু রেনিন থাকে, গরু ছাগলদের রেনিন এনজাইম থাকে, তবে হচ্ছে যে মানুষের নাই। পূর্ণবয়স্ক মানুষের মধ্যে কেসিন পেপসিনের সাথে আছে, এটা দরকার নাই, শুধু আমাদের দরকার হলো এই। স্যার এই রেনিন কি করে? তো রেনিন বললাম যে রেনিন হচ্ছে এইটা মানুষের নাই, তো তাই এটা আলোচনা এখানে করা হয়নি। গরু ছাগল অন্যান্য স্তন্যপায়ী অনেকে আছে যাদের হলো কেসিন, তো হলো দুধের প্রোটিনকে কেসিন বলা হয়, দুধের প্রোটিনকে কেসিন বলা হয়, হ্যাঁ। আর রেনিন যেটা, এই রেনিনটা হচ্ছে গরু ছাগলদের আছে, বুঝা গেল কি? কিন্তু মানুষের নাই, তাই মানুষের নাই এটা, হ্যাঁ, একটা এনজাইম কি করে, কাজ কি ও করে? কাজ এটাই বলছি, মানে রেনিন এনজাইমের কাজ হলো, রেনিন এনজাইমের কাজ হচ্ছে যে প্রোটিনকে ভাঙা। তো এখন এরা কোন প্রোটিনকে ভাঙে? এরা হলো দুধের প্রোটিনকেই কিন্তু ভাঙে, বুঝা গেল কি? তো এখন হচ্ছে রেনিনের বাংলা অর্থ, কিন্তু রেনিনের দুইটা আছে। তো ভাঙলে হ্যাঁ, বলো। মানুষের সাথে থাকে না? মানব শিশু না, মানে মানুষদেরই থাকে না, শিশু বলে না। স্যার আচ্ছা, থাকে না কেন? এর উত্তর হলো যে অন্যগুলো আছে যে তার পরিবর্তে, যেমন দেখো এই যে কেসিন আছে, তারপরে জিলেটিন আছে, পেপসিন আছে, অনেকগুলো আছে। ওই জন্য বড় হলে দুধ খাওয়া হয় না। না, বড় দুধ খাওয়া হয় না তা না তো, এনজাইম থাকে না স্যার, ওটা যাদের শুট করে তাদের ভালো, বাট যাদের শুট করে না করার তাদের ব্যাপারটা তো ভিন্ন। স্যার দুধের আমিষ হচ্ছে কেসিন, রেনিন কেসিনকে ভাঙে। হ্যাঁ, মানে রেনিন হচ্ছে এইখানে ব্যাপারটা হলো, রেনিন যে ব্যাপারটা সেটা হলো আমাদের নাই, হ্যাঁ। তো এই জন্য এখানে রেনিনের কথাটা বলেনি, বুঝছো, শুধু কেসিন বলছে। তাহলে স্যার হচ্ছে আমাদের ছোটবেলায় কেসিন থাকে কি? আমাদের ছোটবেলায়ও কেসিন থাকে, কেসিন থাকে, বড় হলে ওটা থাকে না তখন? না, বড় হলেও থাকে, বড় হলেও থাকে। কোথায় জানি এখানে মনে হয় কোথায় জানি আছে যে বড় হলে এনজাইম থাকে না। ও ওইটা হলো, আমি বলি সেটা হচ্ছে ছোটকালে, হ্যাঁ শোনো, ছোটকালে মানুষের মুখেও, যখন শিশু থাকে 2 বছর পর্যন্ত, তখন মুখেও হচ্ছে কেসিন থাকে বাচ্চাদের, মানে ইয়ে করার জন্য, পাকস্থলীতে না, বাচ্চাদের, যে এখান থেকে কিছুটা পরিপাক হয়ে যায়।
এটা বাচ্চাদের ক্ষেত্রে যারা দুধ খায় তাদের, লালার সাথে থাকে। হ্যাঁ লালার সাথে থাকে, কিন্তু এটা বড়দের থাকে না। বড় মানে 2 বছর দুধ খাওয়া যখন 2 বছর পার হয়ে যায় তখন এটা নষ্ট হয়ে যায়, এটা বের হয় না, এটা কাজ ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বুঝতে পারছো? 2 বছর পর্যন্ত থাকে। এটা হচ্ছে মুখের মধ্যে, পাকস্থলীতে না, মুখের মধ্যে, মুখ গহ্বরের মধ্যে, বুঝতে পেরেছো? এই তবে এটা তোমাদের বইয়ে এটা লেখা নাই, কাজে এটা মনে রাখারও দরকার নাই। হ্যাঁ, আচ্ছা এখানে 3টা জিনিস তাহলে আমাদের কি জন্য এখানে একটা লাইন দিয়ে ঝামেলা তৈরি করছে, রেডিং তৈরি করছে? পূর্ণবয়স্ক মানুষের মতোই পেপসিনের সাহায্যে পলিপেপটাইডে পরিণত হয়। পূর্ণবয়স্ক মানুষের মতোই করে, কিন্তু এই যে বলছে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো মানব শিশুতে রেনিন তৈরি হয় না। পূর্ণবয়স্ক মানুষের মতোই কেসিনটাই এই কাজটা করে। এটা দরকার নাই লেখার, এটা যেহেতু এই যে রেনিনের যে ব্যাপারটা বললাম, এটা যদি বললাম অন্যান্য প্রাণীদের আর কি, আমাদের জন্য না এটা। হ্যাঁ, অন্যান্য প্রাণীদের জন্য রেনিন আছে, আমাদের জন্য নাই, এটা বলছে। বলো এখানে কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা তাহলে এবার হলো এই 3টে জিনিস আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, যে জিলেটিন কোথায় পাওয়া যায়? জিলেটিন হলো হাড় আছে না, হাড়ের মধ্যে যে প্রোটিন থাকে সেটাকে জিলেটিন বলা হয়। হাড়ের মধ্যেকার প্রোটিনকে জিলেটিন বলা হয়। তারপর অস্থি সন্ধি, ওই যে আমরা যেমন যে নিহারি খাওয়ার সময় যে অস্থি সন্ধির প্রান্তগুলা, হ্যাঁ এইসব জায়গায় জিলাটিন প্রোটিন থাকে। প্রোটিনের কিছু ভাগ আছে, তার মধ্যে এটা হলো, দেখবে যে খেতেও কিন্তু কিছুটা একটু জেলির মতো লাগে। অস্থিমজ্জা না, অস্থিমজ্জা তো ক্যালসিয়াম সমৃদ্ধ, ওখানেও প্রোটিন আছে, তবে ওখানে ক্যালসিয়াম বেশি। অস্থিমজ্জা না, ধরো যে এই জায়গাটা থাকে অস্থি সন্ধি, মানে কি যে যেমন এই দুটার মাঝে সন্ধি স্থানে এইসব জায়গায়, যে এইসব জায়গায় তরুণাস্থি থাকে না, তরুণাস্থি ওর মধ্যে থাকে। তারপর হচ্ছে সরাসরি হাড়, এই হাড়টা আমরা সাধারণত খাই না, আমরা এইসব গরু ছাগল এইসব পার্শ্ব দিকে এগুলা খাই না, এইসব খাই না, এই হাড়গুলা খাই, সিনার হাড় খাই। হ্যাঁ, এর মধ্যে জেলাটিন প্রোটিন থাকে, এর মধ্যে জেলাটিন প্রোটিন থাকে। আর মাছ মাংসে যেটা আমিষ বলছে না, এই আমিষটা হলো মাংসের যে প্রোটিন সেটা অনেক বড় হয়, তাই ওটাকে ভেঙে প্রথমে ছোট প্রোটিন বানায়। ছোট প্রোটিন কি? প্রোটিওস আর পেপটোন। আর হাড়ের যেটা সেটা জিলাটিন, সেটা জিলাটিন, মনে থাকবে? তার মানে হচ্ছে যখন মাছ মাংস খাবো তখন জিলেটিনের কোনো কাজ নাই না, তখন জিলেটিনের কোনো কাজ নাই, তখন কাজ হলো পেপসিনের, তখন কাজ কার? পেপসিনের। আচ্ছা, তবে দুধের প্রোটিনকেও কিন্তু পেপসিন পলিপেপটাইড বানাতে পারে, কারণ দুধের প্রোটিনটা একটু ছোট হয়, এজন্য ডাইরেক্ট এর উপরে কাজ করতে পারে, এটা একটু ছোট হয়। এই 3টা একটু মনে রাখার জন্য আমি ছন্দ বানিয়েছি, যে যদি ভুলে যাও তাহলে ছন্দটা হলো এরকম, 2 পাশেই মনে রাখার জন্য। হ্যাঁ, তোমরা নিজেরাও বানাতে পারো, আমি বানিয়েছি আজকে। পাজিকে লাগবে, মানে বাম পাশে ডান পাশে সব। আর শুধু বাজি মনে রাখলে কিন্তু ওই যে তোমার জিলাটিনেস এনজাইম হয়ে যায় আর পেপসিন হয়ে যায় শুধু বাজিতে। কিন্তু বাম দিকের অংশটা মনে রাখার জন্য আমি বানিয়েছি। দেখো বাম দিকে আজকে হলো আমিষকে পরিপাক করে, তারপরে হলো জিতে জিলেটিন, তাহলে আতে আমিষ, জিতে জিলেটিন, কেতে কি? কেসিন। 3টে হলো না 3টা? আচ্ছা, তাহলে বাজিতে কি? পাতে পেপসিন, জিতে জিলেটিনেস, তাহলে এইগুলো হয়ে গেল। এখন হচ্ছে আবার দেখো কেতে কেসিন, পেপসিন তো প্রথমেই আছে, তাহলে শুধু বাজি মনে রাখলে মনে থাকবে। ঠিক আছে, বললাম দিলেই হতো না স্যার, কাকে এমসিকিউ আছে আমি প্রথমে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো যে তাহলে প্রোটিনগুলোর ধরনের উপর ভিত্তি করে এনজাইমগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? মাছ মাংসের প্রোটিনের জন্য যে এনজাইম, হাড়ের প্রোটিনের জন্য সেই এনজাইম না, ভিন্ন এনজাইম, তাই না? এই জন্য এই আলাদা হয়। আর দুধের প্রোটিনের জন্য আরেকটা এনজাইম, মানে খাদ্য খাবারের উপর ভিত্তি করে এনজাইম কাজ করে। এনজাইমের যে রিসেপ্টর সাইট আছে, সে একাই সবকিছুর সাথে তো অ্যাডজাস্ট করতে পারবে না, সেজন্য প্রোটিনের উপর ভিত্তি করে এনজাইম ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত কোনো সমস্যা তো নাই। আচ্ছা, এখানে স্নেহ পরিপাক যদিও লাগবে না, তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যে ছোট শিশুদের যে যেমন লাস্টের দিকে একটা কথা দেখো লেখা আছে, যে গ্যাস্ট্রিক লাইপেজ
বাটার ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে, মানে মাখনে গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে, অন্যগুলাতে কিন্তু কাজ করে না। মাখন, দুধের যে মাখন সেইখানেই শুধুমাত্র কাজ করে। এটা কিন্তু আসলে এই বাচ্চাদের ক্ষেত্রেই কাজ করে। এগুলো আমাদের লাগবে না, স্নেহ পরিপাকের এখান থেকে কিছুই লিখতে হবে না, শুধু কেসিনের পলিপেপটাইড পরীক্ষা লিখতে হবে। এবার দেখো পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না কেন? তাহলে এখানে একটু আমরা জেনে নিই কেন হয় না। প্রথম কথা, যদিও 3টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এবার একটু দেখো, আমরা 3টা পয়েন্ট লিখলেই কিন্তু যথেষ্ট। প্রথম কথা, আমরা জানি মিউকাসের স্তর আছে, মিউকাসের উপরে এনজাইম কাজ করতে পারে না, মিউকাসের উপরে এনজাইম কাজ করতে পারে না। সেজন্য ক্ষুদ্রান্তে সবথেকে কম মিউকাস থাকে, খুবই কম মিউকাস থাকে। কেন? কারণ ক্ষুদ্রান্তে সবথেকে বেশি পরিপাক হয়, সেই জন্য সেখানে মিউকাস দিয়ে রাখলে এনজাইম ভালোভাবে কাজ করতে পারবে না। সবথেকে বেশি পরিপাক হয় হলো ক্ষুদ্রান্তের মধ্যে, সেই তো ওখানে কিন্তু মিউকাস খুবই সামান্য মাত্রায় থাকে। পাকস্থলীতে প্রচুর পরিমাণে মিউকাস থাকে, প্রচুর পরিমাণে মিউকাস থাকে। তো এই মিউকাসের ওয়ালের ভিতর দিয়ে কাজ করতে পারে না এনজাইমগুলা, যে পাকস্থলীকে হজম করে ফেলবে। এটা একটা। তাহলে স্যার বলছে ক্ষুদ্রান্তে মিউকাস না থাকলে ওখানে তো ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হয়, তাই না? তাহলে ওখানে তো ক্ষার তো ক্ষতিকর, বেশি ক্ষার সেটা ক্ষতিকর। হ্যাঁ, তো ওখানে প্রাচীরের কোনো কিছু হয় না। না, ওই যে বললাম, আমি কিন্তু বলেছি ক্ষুদ্রান্তে মিউকাস খুবই কম থাকে, একবারে থাকে না তা কিন্তু বলিনি। হ্যাঁ, কম থাকে, পরিমাণে খুবই কম, ঠিক আছে? তাহলে সেই কারণে, আর তারপর অ্যাসিড যতটা ক্ষতিকর, ক্ষার তুলনামূলকভাবে কম ক্ষতিকর, অ্যাসিড বেশি ক্ষতিকর। হ্যাঁ, তো ক্ষুদ্রান্তে এসে কিন্তু অ্যাসিডিক যে ফর্ম থাকে পাকস্থলীতে প্রায় ধরো 1-2 মতো এরকম থাকে পিএইচ, মানে খুব মারাত্মক পিএইচ। তো সেইটা কিন্তু ক্ষারীয় হয়ে যাচ্ছে, মানে কি 7-এর উপরে চলে যাচ্ছে যখন ক্ষুদ্রান্তে চলে আসছে। কাজে এখানে অ্যাসিডিক ইয়াটা থাকছে না, সেজন্য মিউকাস খুব একটা দেয়া লাগছে না, মিউকাস খুব একটা দেয়া লাগছে না। আবার মিউকাস থাকলে ঝামেলাও আছে, খাদ্য পরিপাকের পরে খাবার রসটা যে রক্তে মিশবে, মিউকাস লেয়ার ভেদ করে মিশতে পারে না, বুঝতে পারো কি? যেমন পাকস্থলীর মধ্যে কিন্তু শোষণের ব্যাপারটা তেমন একটা হয় না, তাই না? তো কারণ ওখানে তো মিউকাস আছে, ওটা ভেদ করে শোষণ হতে পারে না, আবার হজম হয় না। না, হয় বলতে কিছু হয়, যেমন ভিটামিন, মানে কিছু জিনিস হয়, যেমন পানি, ভিটামিন এরকম, বা সরাসরি গ্লুকোজ, এগুলো হয়, এগুলো একটু হয়, কিছু কিছু হয়। এগুলো তো স্যার পরিপাকই হয় না। না, পরিপাক না হোক, শোষণ তো হচ্ছে। হ্যাঁ, এখন পরিষ্কার যদি আসলে পাকস্থলীতে কি শোষণ হয় না তুমি হয় না, তাহলে আবার ভুল হবে, কারণ ওরা তো বলে দেয়নি, তাই না? হজম করার পরে না হজম করার আগে, তাই না? ওটা তো বলা নাই, তার মানে কি এখানেও শোষণ হয়, তবে খুবই সামান্য, তাও আবার পরিপাক করা ছাড়াই যেগুলো আর কি সেগুলো, তাই না? আচ্ছা, পাকস্থলীতে কি দুধের শোষণ হয়? দুধ না, ওই দুধ আমিষ না, আমিষ আমিষ আছে। ওটাকে অ্যামাইনো অ্যাসিড করতে হবে, পাকস্থলীতে অ্যামাইনো অ্যাসিড হয়ও না অবশ্য। হ্যাঁ, আর তাছাড়া মিউকাস থাকে, ওটা শোষণ হবেই না। আচ্ছা, এইবার আমরা আরেকটা জানবো যে বাইকার্বনেট আয়নও ক্ষরণ হয়, মানে পাকস্থলীর অন্তঃপ্রাচীরের ভিতর থেকে কিছু বাইকার্বনেট আয়নও ক্ষরণ হয়, খুবই অ্যাসিডিক ফর্ম। তো মিউকাসের ভিতরের দিক থেকে কিছু বাইকার্বনেট আয়ন ক্ষরণ হচ্ছে, কাজেই অ্যাসিডিক ফর্মটা বাইকার্বনেট আয়নের কারণে ক্ষরণ হচ্ছে, তখন দেখা যাচ্ছে একটু শিথিল হয়ে যাচ্ছে। আবার বলা হচ্ছে পাকস্থলীর অন্তঃপ্রাচীরে অ্যান্টি এনজাইম আছে, মানে এনজাইমের মধ্যে কাজ করে এরকম এনজাইমও আছে। এইসব কারণে পাকস্থলী নিজে হজম হয় না। এটা বানায় লিখতে পারবা, 3টে পয়েন্ট লিখলেই হবে। তবে একটা কথা বলা হচ্ছে যে পাকস্থলীর মধ্যে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই দিকে আছে, দেখো পরের পৃষ্ঠে আছে, অন্যগুলো তোমরা ধীরে করলে বুঝতে পারবা। পাকস্থলীর মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, হেলিকোব্যাক্টার পাইলোরি নামে। তো এর নাম আসলে এরকম কেন হলো, হেলিকোব্যাক্টার পাইলোরি এরকম নাম হয়েছে, কারণ হলো এই ব্যাকটেরিয়াগুলো মাইক্রোস্কোপে যদি দেখো তাহলে হেলিক্সের মতো লাগে, পেঁচানো, ব্যাকটেরিয়াটা এরকম পেঁচানো, ব্যাকটেরিয়াটা এরকম পেঁচানো দেখতে, এরকম ধরনের হয়, এরকম দেখতে ব্যাকটেরিয়াটা। হ্যাঁ, এই জন্য এর নাম হলো হেলিকোব্যাক্টার, হেলিক্স থেকে হেলিকোব্যাক্টার, দেখতে এরকম পেঁচানো হয়, তাই এরকম নাম হয়েছে। হ্যাঁ, তো এই ব্যাকটেরিয়া এরা কিন্তু থাকলে
এরা কিন্তু আবার ক্ষতি করতে পারে। এই যে বলছে যে হেলিকপ্টার পাইলোরি নামে পাইলোরাস অংশই থাকে, তো এই ধরনের পাইলোরি ওই উপরের দিকে যে পাইলোরাস আছে সেই অংশে থাকে নামে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ, কিংবা যদি তুমি ব্যথানাশক ওষুধ বেশি খাও তাহলেও পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হতে পারে, যা গ্যাস্ট্রিক আলসার। আর আলসার মানে ঘা, আলসার মানে ঘা, আলসার মানে হলো ঘা, ঠিক আছে? বলো। নন স্টেরয়েডাল বলা আছে, তো স্টেরয়েড দিয়ে তো অনেক সময় ব্যথার হচ্ছে তো করা হয়, তো এখানে নন স্টেরয়েডাল দেওয়া আছে। হ্যাঁ, নন স্টেরয়েডাল মানে যেই কিছু কিছু ব্যথার ওষুধ আছে এটা কিন্তু অতটা ক্ষতি করে না। হ্যাঁ, যেগুলোতে স্টেরয়েড থাকে সেগুলো ক্ষতি করবে না, আর যেটা নন স্টেরয়েড কিন্তু হলো এটা আবার ব্যথা বন্ধ করে, এরকম হলে সেটা বেশি ক্ষতি করে। স্টেরয়েডের ক্ষতি হয় মানে যেমন স্বাস্থ্য বেড়ে যায়, যদি বেশি এবং পরিমাণে বেশি পরিমাণ হয় এবং কিডনির উপরে ক্ষতি করে। কিন্তু পাকস্থলীর জন্য পেটে ব্যথার জন্য কিন্তু আলাদা কিছু ব্যথানাশক আছে। দেখবে যে ডাক্তাররা পেটে ব্যথার জন্য আলাদাই কিন্তু কিছু ওষুধ দেয়, যেটা দেখা যাবে তোমার অন্য জায়গায় শরীরে ব্যথার জন্য সেটা দেয় না। তো ওইগুলা থেরাপিতে তো হচ্ছে স্টেরয়েড ব্যবহার করা। হ্যাঁ, তাহলে এইগুলো ব্যাপার। তাহলে ঘা হয়ে যেতে পারে এটা বলছে, এগুলো আমরা একটু জানবো এমসিকিউর জন্য, কোন ব্যাকটেরিয়া থাকার জন্য, হ্যাঁ এটা একটা এমসিকিউ হতে পারে। এবার দেখো ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক, এই অংশের মধ্যে আমরা আসি। এখানে হচ্ছে আগে আমরা জেনেছি যে এটা 6 থেকে 7 মিটার লম্বা। আর আরেকটা বিষয়, শেষ দুই লাইন, ডিডিনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ যা দেখতে ইউ আকৃতির এবং এটা লম্বায় 25 থেকে 30, তবে 22 থেকে 25 এটা কিন্তু ডিডিনামের, ওইটা আমরা মানে ওই যে ডিডিনাম যেটা আর কি বলছিলাম ওইদিকে কিন্তু লেখা ছিল, ডিডিনাম হচ্ছে ইউ আকৃতির এবং এর আকৃতি এত লম্বা। আবার খাদ্যনালী 22 থেকে 25 ছিল, মানে কাছাকাছি আর কি। খাদ্যনালী আর ডিডিনাম কাছাকাছি কিন্তু লম্বাই। তাহলে এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এবার দেখো সরাসরি আমরা যান্ত্রিক পরিপাকে আসি। যান্ত্রিক পরিপাকে কি বলা হচ্ছে যে আন্ত্রিক রস মানে কি অন্ত্রের রস। আন্ত্রিক রস মানে কি অন্ত্রের রস, অন্ত্র মানে নাড়িভুঁড়ি বোঝায়, তাই না? এই আর কি। আমাদের পাকস্থলীর পর থেকে নিয়ে ডিডিনাম থেকে একবারে পায়ু পর্যন্ত এইটুকু অংশকে আমরা বলবো অন্ত্র বা নাড়িভুঁড়ি। তো সেটার রসকে বলা হয় আন্ত্রিক রস। আন্ত্রিক রসের মিউসিনের সেখানে কিছু পিচ্ছিল পদার্থ থাকে, ক্রিয়ায় ক্ষুদ্রান্তে অবস্থিত খাদ্য ওষুধ পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয়। তার মানে কি পিচ্ছিল করার জন্যই কিন্তু এখানে মিউকাস থাকে, হালকা অল্প পরিমাণে, পিচ্ছিল না হলে আবার সামনের দিকে আগাবে না তো, তাই না? ঠিক কি না? সেই জন্য যেমন বৃহদান্তে সব থেকে বেশি আবার মিউকাস থাকে, কারণ ওখানে আবার মল বের করার জন্য অনেক বেশি মিউকাস লাগবে। ব্রোনাস গ্রন্থি, এটা একজন বৈজ্ঞানিকের নাম ব্রোনাস, সেখান থেকে এই কথাটা বলা হচ্ছে। ব্রোনাস গ্রন্থি এবং গবলেট কোষ। গবলেটের বাংলা অর্থ হলো গ্লাস আকৃতি। গবলেটের বাংলা অর্থ কি? গ্লাস আকৃতি। গ্লাস হতে কাচের গ্লাস, গ্লাসের মতো লম্বা হয়, আসলে এরা দেখতে গ্লাসের মতো লম্বা হয়, এই জন্য এরকম নাম হয়েছে গবলেট মানে গ্লাস আকৃতির। হ্যাঁ, ব্রোনাস গ্রন্থির কিন্তু আরেকটা নাম আছে, ডিডিনাম গ্রন্থিও বলা হয়। ব্রোনাস গ্রন্থির আরেকটা নাম কি? ডিডিনাম গ্রন্থি। ডিডিনামে থাকে তো তাই। আর গবলেট কোষ হলো ক্ষুদ্রান্তে ডিডিনামের পরের অংশে থাকে। পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রের জীবাণুর কর্মক্ষমতা কমিয়ে দেয়। পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রের জীবাণু মানে যখন ক্ষারীয় মাধ্যম হয়ে যায় তখন হলো যে জীবাণুগুলোর কর্মক্ষমতা কমে যায়, এই জন্য হচ্ছে পরোক্ষভাবে। পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্তের পেশি ক্রমসংকোচন বাড়িয়ে বৃহদান্তের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। পিত্ত লবণগুলোর কাজ হলো এটা, ক্রমসংকোচন হয় লবণের কারণে। কোলেসিস্টোকাইনিন নামক হরমোন। কোলেসিস্টোকাইনিন নামকরণটা কেন হয়েছে? কোলেস্টেরলের সাথে পিত্তরসের সাথে কিছু। হ্যাঁ, পিত্তরসের সাথে জড়িত, তাই। হ্যাঁ, কোলে মানে পিত্তাশয়, হ্যাঁ, তাই না? কোলে মানে পিত্তাশয়। আর শিষ্ট মানে হলো শিষ্টল, মানে শিষ্টল মানে সংকোচন। পিত্তাশয়ের সংকোচন বাড়ায়, সংকোচন প্রসারণ যারা বাড়ায় তাদেরকে বলা হয় কোলেসিস্টোকাইনিন। অর্থাৎ হলো যে হরমোনটা কি করে পিত্তাশয়ের
সংকোচন প্রসারণ এটা বাড়ায়, তারই নাম হলো পলিসিস্ট কাইনিন। তাহলে নামকরণটা হয়েছে ওর কাজের উপর ভিত্তি করে, তাই না? এই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ, তাহলে পিত্ত লবণ স্নেহদ্রব্যকে অবদ্রবণ বা ইমালসিফিকেশনের মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। ইমালসিফিকেশন বলতে কি বুঝো, দেখি কারো ধারণা আছে কিনা? খাদ্যবস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত। শুধু করে না, যে ইমালসিফিকেশন মানে হলো তেল আর পানির মধ্যে একটা মিশ্রণ, যদিও অসমসত্ব মিশ্রণ। যেমন সাবানের ফেনার মধ্যে কিন্তু কি আছে, পানিও আছে, দুটা মিশেই কিন্তু হয়েছে, তাই না? কিন্তু এটা কিন্তু আবার সম্পৃক্ত দ্রবণ না, অসমসত্ব ধরনের, পাশাপাশি লেগে থাকা পানির অণুর সাথে তেলের অণু ছোট ছোট হয়ে পানির অণুর গায়ে গায়ে লেগে থাকে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তাহলে তেল আর পানির মিশ্রণটাই হলো ইমালসিফিকেশন। যদিও এটা ক্ষুদ্র হওয়ার পরে হয়, মানে চর্বিগুলো যখন বেশি ক্ষুদ্র হয়ে যায়, তখন পানির মধ্যে পানির গায়ের সাথে লেগে লেগে থাকতে পারে, এরকম একটা অবস্থা হলো ইমালসিফিকেশন। বলো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, সংক্ষেপে মনে রাখলে, তুই যেটা বললে সেটাই মনে রাখবা, ক্ষুদ্র হয়ে যাওয়া, এটা সংক্ষিপ্ত কথা, বইও লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো হলো সবই যান্ত্রিক পরিপাক হলো। এবার হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক সিকিউতে। আগে আমরা যেমন পাকস্থলীর কথা বললাম, এখন হচ্ছে যে এই যে ক্ষুদ্রান্তের এই জায়গাগুলা, অনেক সময় কিন্তু এই জায়গাগুলা অনেক সময় এই জায়গা চিহ্নিত করা হয় যে ওয়াই অংশের পরিপাক পদ্ধতি বর্ণনা করো। তবে সাধারণত একসাথে তিনটা আসে না, যেহেতু আমরা জানি ডিউটেরিয়াম অংশ থেকেই কিন্তু তিনটা খাবার পরিপাক হয়, মানে এখানে শর্করা পরিপাক হয়, এখানে প্রোটিন হয়, এখানে লিপিড হয়, তাই না? তো তিনটা খাবার তো একসাথে আসবে না, যে কোনো একটা আসবে, হয় শর্করা আর না হলে প্রোটিন না হলে লিপিড। তাহলে প্রথমে দেখো যে রাসায়নিক পরিপাকে পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইন, এটা তো অম্লীয় অবস্থা। এই অম্লীয় কাইন অর্ধবাচিত শর্করা, আমিষ এবং প্রায় অপরিপাকিত স্নেহদ্রব্য নিয়ে গঠিত। মানে স্নেহদ্রব্য তো প্রায় অপরিপাকিত, মানে পরিপাক হয়নি। কাইন ক্ষুদ্রান্তের গহ্বরে পৌঁছালে, কাইন মানে পেস্ট আকৃতির যে খাবারটা, সেটা পৌঁছালে অন্ত্রপ্রাচীর থেকে এন্টেরোকাইনিন, এন্টেরন মানে পরিপাক নালী, এন্টেরন মানে কি, পরিপাক নালী, এন্টেরোকাইনিন মানে পরিপাক নালীর যে হরমোন, পরিপাক নালী থেকে যে হরমোন আসে তার নাম এন্টেরোকাইনিন। এন্টেরন মানে পরিপাক নালী, পরিপাক নালী থেকে যে হরমোন আসে তার নাম এন্টেরোকাইনিন, পরিপাক নালী থেকে যে হরমোন আসে তার নাম এন্টেরোকাইনিন। একটু লেখা। আচ্ছা, আরেকটা বলছে সিক্রেটিন। কেন সিক্রেটিন নাম হয়েছে? সিক্রেশনের সাথে জড়িত, যে হরমোনটা সিক্রেশনের সাথে জড়িত তাকে বলা হচ্ছে সিক্রেটিন। তারপরে কোলেসিস্টোকাইনিন, আগে আমরা জানলাম, নামক হরমোন গঠিত হয়। এসব হরমোনের প্রভাবে পিত্তথলি, অগ্ন্যাশয়, আন্তিক গ্রন্থি থেকে যথাক্রমে পিত্তরস, অগ্ন্যাশয়রস ও আন্তিরস তিনটে একসাথে আসে, তিনটে একসাথেই নিঃসরণ হয়। এটা মনে রাখবে এমসিকিউর জন্য, যে পিত্তরস অতিমাত্রায় ক্ষার জাতীয় তরল, এতে কোনো এনজাইম থাকে না। এখন দেখো এগুলো আমরা ছন্দের মাধ্যমে মনে রাখবো। যেমন শর্করা পরিপাক, একটা কথা মনে রাখবা, শর্করা পরিপাকে সব জায়গাতেই অ্যামাইলেজ আর মল্টেজ, সব জায়গাতেই অ্যামাইলেজ আর মল্টেজ। হ্যাঁ, এইটা হলো কমন কথা, এটা হলো কমন কথা যে সব জায়গাতেই। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি অ্যামাইলেজ মল্টেজ সব রসেই থাকবে, তাই না? আর এই তিনটা মনে রাখার জন্য, আন্তিক রসের মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে আসল মনে রাখবো। তাহলে দেখো আমরা যদি এভাবে লিখি, অ্যামাইলেজ মল্টেজ সব রসে আর আসল আন্তিক রসে, শব্দটা এরকম, অ্যামাইলেজ, আমি পরে আবার বোঝাচ্ছি, অ্যামাইলেজ মল্টেজ সব রসে আর আসল আন্তিক রসে। একটু বুঝো, আমি একটু ব্যাপারটা ছন্দটা একটু বলতেছি কিভাবে এটা হলো। প্রথম কথা বলা হচ্ছে অ্যামাইলেজ আর মল্টেজ, মানে শর্করা পরিপাকের ব্যাপার কিন্তু আসছে। শর্করা পরিপাকের ক্ষেত্রে সব জায়গাতেই শর্করা পরিপাকের ক্ষেত্রে আমরা অ্যামাইলেজ আর মল্টেজ পাবো। হ্যাঁ,
সব জায়গাতেই শর্করা পরিপাকে এটা আমরা পাবো। হ্যাঁ, কিন্তু আলাদাভাবে এখানে তিনটা জিনিস আছে, সেটা হলো আসল। এই যে আসল কেন এবার একটু বুঝবা। যেমন ধরো অগ্নাশয় রসের কথা বলছি, হ্যাঁ, এটা আমরা সরাসরি আম মনে রাখলে মনে থাকবে, তাই না? আম মনে রাখলে মনে থাকবে, তাই না? আম মনে রাখলে মনে থাকবে যে আতে অ্যামাইলেজ, মতে মল্টেজ, আম। তাহলে অগ্নাশয় রস থেকে দুইটা এনজাইম আসে, সেই এনজাইম কি মনে রাখবো? আম। তার মানে অগ্নাশয় থেকে আসে আম, অগ্নাশয় থেকে আসে কি? আম। অগ্নাশয় থেকে আম আসে। তাহলে আতে অ্যামাইলেজ, মতে মল্টেজ, এটা মনে রাখলাম। তাহলে এখানে অ্যামাইলেজ হলো স্টার্চ গ্লাইকোজেনকে, আমরা গ্লাইকোজেন পাই খুব কম, কিন্তু এটা যদি ছত্রাক খাই তাহলে আমরা গ্লাইকোজেন পাবো। তাছাড়া কিন্তু গ্লাইকোজেন আমরা খাওয়ার থেকে খুব একটা পাই না। মানে তুমি ধরো যতই সর্বজাত খাবার খাও, ছত্রাক না খাইলে তুমি গ্লাইকোজেন কিন্তু পাবা না। ছত্রাকের যেহেতু সঞ্চিত খাবার গ্লাইকোজেন, এই জন্যে। হ্যাঁ, অন্যান্য খাবারে তো গ্লাইকোজেন নাই, স্টার্চই আছে, ঠিক আছে? আচ্ছা, তো স্টার্চ গ্লাইকোজেন অ্যামাইলেজ মল্টেজ বানালো, তাই না? আবার দেখো মল্টেজ এনজাইম মল্টোজকে ভেঙে গ্লুকোজ বানালো। তাহলে এটা তো বুঝলাম যে আম মনে রাখলে হলো। এখন আন্তিক রস মানে কি? যে এটা ছিল কি অগ্নাশয়ের কথা। আন্তিক মানে অন্ত্র, অন্ত্র মানে নাড়িভুঁড়ি, মানে নালী, ক্ষুদ্রান্তের নালী। সেইখান থেকে সেখানেও দেখো অ্যামাইলেজ মল্টেজ কিন্তু আছে না? অ্যামাইলেজ মল্টেজ আছে। বাকি থাকলো তিনটা, সেটা আমরা মনে রাখবো আসল দিয়ে। দেখো আসলে আতে হয় আইসোমল্টোজ, আতে হয় আইসোমল্টোজ। আচ্ছা, আইসোমল্টোজ কি আমি একটু পরে বলছি। একই আকারের, আইসো মানে একই আকারের, তবে তারপর আমি একটু বলছি আইসোমল্টোজ। আইসোমল্টোজ, ও আচ্ছা, মানে অগ্নাশয়ের মধ্যে অ্যামাইলেজ আর মল্টেজ এনজাইম আছে, আবার ক্ষুদ্রান্তের নালীর মধ্যে ওই দুইটা এনজাইম আছে। তাই দুইটা থেকে নিশ্চিত, দুটোই তো লিখতে হবে, তাই না? অগ্নাশয়ের মধ্যে থেকে তুমি যে এনজাইম দুইটা পাইছো ওটা তোমাকে লিখতে হবে। আবার অন্ত্রের মধ্যে থেকেও তুমি যদি একই জিনিস পাও, তুমি তো বাদ দিতে পারো না। কিভাবে বাদ দেবা? আসছে তো একই জিনিস দুই জায়গা থেকে আসছে, এমন হয় না যে একই জিনিস দুই জায়গা থেকে আসে? তারও কথা যে বাংলাদেশ একই জিনিস মায়ানমার থেকেও কিনলো, আবার একই জিনিস ভারত থেকেও কিনলো। এটা কি দোষের কিছু? দোষের না, তাই কি না? দুই জায়গা থেকে সাপ্লাই দরকার আমার। তাছাড়া ওই প্রান্তের মানুষের সমস্যা, তাই ওই প্রান্ত মায়ানমার যেখানে কাছে টেকনাফ, ওখানকার মানুষের জন্য ওখান থেকে আমি আমদানি করলাম। আর এখানে চাঁপাইনবাবগঞ্জের সমস্যা, তাই এটা আমি যদি আমি মায়ানমার থেকে করে দিই ঝামেলা না, তা আমি এটা হলো ইয়ের থেকে করবো। আমি স্যার এরকম কিছু অগ্নাশয়ে ভালো পরিপাক হয় না, তারপরে আবার এখানে আসে অগ্নাশয়ে পরিপাক হবে কি জন্য? ওখানে পরিপাকের কাজ তো হয় না, ওখানে শুধু রস নিঃসরণ হয় না। ও বলতে যাচ্ছে যে অগ্নাশয়ের এনজাইমের কথা বলতে যাচ্ছে। হ্যাঁ, অগ্নাশয়, দেখো অগ্নাশয়ের নামকরণটা কেন অগ্নাশয় হয়েছে বলো তো? অগ্নাশয় নামকরণটা কেন হয়েছে? এটা বলছিল কি কারণে আমরা এটাকে, হ্যাঁ, ইংরেজিতে আমরা বলি প্যানক্রিয়াস, তাই না? প্যানক্রিয়াসের বাংলা কি আসলে? প্যানক্রিয়াসের বাংলা কিন্তু অগ্নাশয় না। প্যানক্রিয়াসের বাংলা হলো, যেমন প্যান্ডেমিক নাম শুনছো? হ্যাঁ, প্যান্ডেমিক সর্বত্র মানে গোটা পৃথিবীব্যাপী যেমন হয়, তাই না? এই প্যান দ্বারা বোঝায় অল বা সব। অল বা সব। ক্রিয়াস মানে হলো মাংস। অগ্নাশয়ের ইংরেজি প্যানক্রিয়াস মানে পুরাটাই মাংস। অগ্নাশয়টা পুরাটাই মাংস, এর মধ্যে কোনো হাড্ডি মুড্ডি কিচ্ছু নাই, পুরাটাই মাংস। কিন্তু আমরা বাংলায় পুরাটাই মাংস এটা কিন্তু লিখলাম না, আমরা লিখলাম কি অগ্নাশয়। কেন লিখলাম জানা দরকার আছে না? দরকার নাই? আছে? যদি বলো যে বই তো নাই, জানি কি হবে? পিত্ত রস আসে ওখান থেকে, তারপর অগ্নাশয় নিজস্ব রস আসে, দুটো মিক্স হয়ে ওইটা চলে আসে। অগ্নাশয় নাম কেন হলো সেটা বলো। জানি না, এই কাজটা জানি সেটা বলো। বলো, 4টা বেজে গেছে। ও তাহলে পার হয়ে গেছে। স্যার বলে দেন, এটা বলে দেন। এটা বলে দেবো। আচ্ছা শোনো, অগ্নাশয়ের নামকরণটা হচ্ছে, আমরা যেমন বলি জলাশয় মানে কি জলের আশ্রয়, অগ্নাশয় মানে অগ্নি বা আগুনের আশ্রয়। তো এখানে আবার আগুন কিভাবে আসলো? আসলে এটা বুঝতে হবে এইভাবে, আগুনের আশ্রয় মানে আগুন দিয়ে রান্না বাড়া হয় না, তার অগ্নাশয় থেকে এত এনজাইম আসে, এই এনজাইম দিয়ে খাবার বেশিরভাগ খাবার। তাহলে দেখো তুমি অগ্নাশয় থেকে অ্যামাইলেজ মল্টেজ পাচ্ছো, মানে ওখান থেকেও পাচ্ছো, আবার এখান থেকেও পাচ্ছো, মানে এই হচ্ছে অনেক এনজাইম ক্ষরণ করে, এই জন্য নাম অগ্নাশয়। মানে রান্না বাড়া করে, তাই এরকম নাম।
বুঝতে পেরেছো? জ্বালানি আসলে তো হলো হয়ে গেল নাকি আইসোমোল্টেস আর হলো লতে ল্যাকটেস। দুধ যদি খাই, দুধের মধ্যে কিন্তু কিছু শর্করা থাকে, হ্যাঁ, ল্যাকটোজ কিন্তু শর্করা, দুধের মধ্যে শর্করা থাকে। এই হলো না, আজকে তো আর বলা হলো না, দেরি হয়ে যাচ্ছে, আগামী দিন বলে দেবো আইসোমোল্টেস কি, ওটা আঁকায় দেখাতে হবে তো। মল্টোজ কি আর আইসোমোল্টেস কি আগামী দিন মনে করায় দিয়েও বলবো, হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা, এটা অর্ধেক ক্লাস হয়ে গেলে এটার পরীক্ষা, হ্যাঁ।